গণমাধ্যম প্রতিষ্ঠান নিজে প্রতিষ্ঠান হয়ে উঠতে চায় কিনা, নিজে স্বাধীন থাকতে চায় কিনা, নিজে তো দালালি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার ব্যবসা টিকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ফয়েজ আহমেদ, আমি আপনার কাছে জানতে চাই যে আমরা এখানে যেমনটি এম এ আজিজ বললেন যে গণমাধ্যমে এই খবরগুলো এসছে, কতগুলো বেশ কয়েকটি পত্রিকায় আসার পর তারা আবার ড্রপ করেছে এবং সেটা সেলফ সেন্সরশিপের কারণে হয়েছে। আপনি যদি একটু নিশ্চিত করেন যে এটা সেলফ সেন্সরশিপের কারণে হয়েছে নাকি আসলে আপনাদের কোনো রকম পরামর্শ ছিল, আর যদি সেলফ সেন্সরশিপের জন্য হয়ে থাকে আপনারা তাদের এই ভীতি কাটানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি কয়েকটা পয়েন্ট ধরে আসি। হ্যাঁ, আজিজ ভাই গণমাধ্যমের স্বাধীনতার সূচক, বৈশ্বিক যে সূচক, সেই সূচক নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের বর্তমান এই 180টি দেশের মধ্যে অবস্থান হচ্ছে 149। এটা এই সরকারের আমলে, অ্যাকর্ডিং টু আজিজ ভাই, আমি শেষ করি, উনি যেটা বলছিলেন যে এই সরকারের আমলে এটা আরো অবনতি ঘটবে। এখন আমি ক্ল্যারিফাই করে রাখি, এই সূচকটা প্রকাশ হয় প্রতি বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে 3 মে। চলতি বছরের 3 মে যেই সূচকটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আমাদের হাতে যেই লেটেস্ট অবস্থানটি রয়েছে, সেটাতে আমাদের অবস্থান হচ্ছে 149, বাংলাদেশের অবস্থান। এই 149, তার আগের বছর ছিল 165। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতার দিক থেকে 16 ধাপ উন্নতি করেছে এই সরকারের আমলে। ওই রিপোর্টটা কিন্তু সরকার বানায়নি, এটা আন্তর্জাতিক আপনি প্রথমে একবার ভুল করেছেন, আমি আপনাকে সেটা ভুল বলছি না। 16 ধাপ কেন, 100 ধাপ নয় কেন? 100 ধাপ, ঐতিহাসিক স্বাধীনতা যদি আমরা ভোগ করি তাহলে 100 ধাপ নয়। এখন একসঙ্গে 16 ধাপ উন্নতি হওয়া, এটা নজিরবিহীন এই সূচকের জন্য না। কিন্তু যখন আমরা বলছি তখন তো আমরা একদম এক্সট্রিম ফ্যাসিস্ট একটা অবস্থা থেকে বলছি, আমরা ঐতিহাসিকভাবে ঠিক অপোজিট। আচ্ছা, তাহলে একটা জায়গায় আমরা আছি। তাহলে স্বাধীনতা সূচকের জায়গাটা কিভাবে নির্ধারিত হয়? সূচকের জায়গাটা শুধুমাত্র সরকারের হস্তক্ষেপ, বাহিনীগুলির হস্তক্ষেপ, এসবের মধ্য দিয়ে নির্ধারিত হয় না। মালিক, ব্যবসায়ী, বিজ্ঞাপন, এইসব দ্বারা যে নিয়ন্ত্রণ, এর সব কিছুই সূচকের মধ্যে আসে। সুতরাং আমরা যে জিনিস প্রত্যাশা করি, 100 পৃথিবীর কোথাও নেই, আপনি যেটা বলছেন, তো আমরা প্রত্যাশা করতেই পারি। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সবাইকে সমানভাবে কাজ করতে হবে এবং তথ্য দেওয়ার সময় সঠিক তথ্যটা দিতে হবে। আদারওয়াইজ এটা একদম। যদি আমরা একটু প্রসঙ্গে আসি, আমি আপনার প্রসঙ্গে যাচ্ছি। অ্যাক্রিডিটেশন কার্ড প্রসঙ্গে ভাই বলেছেন যে একসঙ্গে সব বাদ করে দেয়া। প্রেস সেক্রেটারি ইন দ্য মিন টাইম একটা রিমার্ক করেছেন যে এভাবে করে দেওয়াটা ঠিক হয়নি, এটা একটা বিষয়। ভাই কিন্তু নিজে মেনশন করছিলেন যে ছাত্রলীগ, যুবলীগ যারা ঢুকে পড়েছে তাদের বাদ দেয়া। দেখুন, ছাত্রলীগ, যুবলীগ যারা আমাদের সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছে, ওনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ এই বিষয়ে। কেউ কিন্তু ওই কার্ডে লেখেনি তার পরিচয় ছাত্রলীগ। তিনি সাংবাদিক পরিচয় নিয়েছেন, কোনো না কোনো একটা সংবাদপত্র, কোনো না কোনো একটা টেলিভিশন তাকে সেই সার্টিফাই করেছে সাংবাদিক হিসেবে। সুতরাং আপনি এভাবে বাঁচবেন কিভাবে? ওটা তো একটা হাট বাজার বানিয়ে ফেলা হয়েছিল তদবিরের জন্য সচিবালয়। কিন্তু সেটা কি আসলে তদন্ত করে জানা যেত না? সেই বাস্তবতা না। আপনি প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট। ওটা কোন প্রেক্ষাপটের সব কাজ স্থগিত করে দেওয়া হলো? প্রেক্ষাপটে সচিবালয়ে যখন আগুন লাগলো একটা ভবনে, সেটার প্রেক্ষাপটে নিরাপত্তার বিবেচনায় সব বাতিল করা হলো এবং এই অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত যেই নীতিমালা, সেই নীতিমালায় সরকার পরিবর্তন আনলো। সেই নীতিমালা আপনি জাস্ট, এখন আমি ডিটেইলে যাচ্ছি না আইনের বিষয়, শুধু শুরুর লাইনটা আপনাকে বলি, যে লাইনটা এই সরকার পরিবর্তন করেছে, যে এই কার্ড একজন সাংবাদিক পাবেন শুধুমাত্র সরকারের উন্নয়ন, অগ্রগতি এসব প্রচারের জন্য। এই সরকার সে কথাটা ফেলে দিয়েছে। সরকারের উন্নয়ন, অগ্রগতি প্রচারের দরকার নাই। এবং এই কার্ড যে বহন করবেন, তিনি যদি কখনো বিদেশ যান, তিনি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নয়তো তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তাকে অবগত করে যেতে হবেন। এই সরকার সেই লাইনে ফেলে দিয়েছে। সুতরাং আমরা এই একটা অবস্থার মধ্য থেকে এই পুরনো কার্ডের যে নীতি, সেটাকে উন্নতি করে শতভাগ সাংবাদিক বান্ধব, এবং এখন তদন্ত ছাড়া সাংবাদিকরা যে অ্যাক্রিডিটেশন কার্ড পাবে, সেটার জন্য আগে পূর্ব তদন্ত লাগতো স্থায়ী কার্ড পাওয়ার জন্য। জার্নালিজমে আপনি যদি একটা ভুল করেন, ভুল করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি একটা সংবাদ দিয়ে সরিয়ে নেন, এর প্রত্যেকটা ঘটনায় আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি বলুন তো, প্রফেসর ইউনুসকে নিয়ে কি বর্তমান গণমাধ্যমে ক্রিটিসাইজ করে রিপোর্ট হয়নি? হচ্ছে না? আজিজ ভাইরা প্রতিনিয়ত আবার অন্য টপিকে চলে যাচ্ছি। আমি সেই জায়গাটা বলছি, আপনারা খুব সুনির্দিষ্ট টপিকেই আছি। আজিজ ভাইরা
টকশোতে এসে মিডিয়ায় সরকারকে ক্রিটিসাইজ করে কথা বলছে না? এর একটি ক্ষেত্রেও কি সরকারের পক্ষ থেকে কোনো জায়গায় বাধা দেওয়া হয়েছে? আমি বলবো আসিফ সজীব ভুঁইয়ারও যদি ক্ষেত্রে যদি এই সংবাদ যদি আপনার সরিয়ে নেওয়ার জন্য কোনো চাপ থাকে, আপনি সেটাও সংবাদ করেন, যে সংবাদ প্রকাশের পর উপদেষ্টার দপ্তর থেকে চাপ দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে কেউ আটকাবে এখানে না। একটি বিষয় এখন এসেছে যে মবের ভয়, মবের ভয়, এই ব্যাপারটাকে আপনি এটা কিভাবে একটা বলবেন? অত্যন্ত ফালতু এক্সকিউজ, অত্যন্ত ফালতু এক্সকিউজ। মবের ভয় কি? কয়টা গণমাধ্যমে মবের বিষয়ে ঘটনা ঘটেছে বলুন? সংস্কৃতি উপদেষ্টাকে সরকার সুরক্ষা দেয়নি কোথায়? উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য কয়েকজন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল। কে বলেছে সংস্কৃতি কিন্তু উপদেষ্টার জন্য? সেক্ষেত্রে কে বলেছে? একদমই কমপ্লিটলি একটা ডাহা মিথ্যা কথা। সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য কোনো কারো চাকরি যায়নি। সংস্কৃতি উপদেষ্টাকে কেউ কোনো ওই দিন প্রশ্নই করেনি, সবাই অপিনিয়ন দিয়েছে। আপনি যদি সেই প্রেস কনফারেন্সে হ্যাঁ ঠিক আছে, অপিনিয়ন মেক করার জন্য হলো চাকরি চলে গিয়েছে, এটা তো সত্যি কথা। চাকরি চলে গিয়েছে তার প্রতিষ্ঠানে, ওখানে যারা প্রশ্ন করেছে সব। আপনি একটা জিনিস পরিষ্কার বুঝুন যে আপনি আপনার রিপোর্টারকে একটা প্রেস কনফারেন্সে পাঠিয়েছেন ইভেন্ট কভার করার জন্য, সে প্রশ্ন করে ছিল ফেলুক, কোনো অসুবিধা নেই। সে সেখানে তার অপিনিয়ন দিয়ে যদি তার প্রতিষ্ঠান মনে করে যে সে তার পেশাগত দায়িত্ব পালনে অবহেলা দেখিয়েছে বা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, তাকে আপনি জার্নালিস্ট বলবেন কেন? এটাই তো আমরা গত 17 বছর 18 বছর ধরে দেখি, শুধু তেল দেয়া। আপনি কাউকে অন্যায়ভাবে সাংবাদিকতা, আপনি যদি প্রেস কনফারেন্সে গিয়ে অথরিটিকে তোয়াজ করেন, এটা জার্নালিজম হতে পারে না। আপনি যদি প্রেস কনফারেন্সে গিয়ে অথরিটিকে অন্যায়ভাবে জেরার মুখে ফেলার চেষ্টা করেন, এটা সাংবাদিকতা। তাদের চাকরিচ্যুত করাটা তাহলে সঠিক সিদ্ধান্ত আমি ছিল আপনাকে অন্তত এই প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলির একটির বিষয়ে বলি, তারা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছে তাদের স্টেশনের নিউজ বন্ধ করে দেওয়ার জন্য। নিউজ সংক্রান্ত যে সার্ভিস, সেটা থেকে তারা ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে না, তারা এটাকে একটা উসিলা হিসেবে নিয়েছে। আমি আপনাকে এই টকশোতে আরেকটা বলি, কিছু কিছু মিডিয়া আছে তারা 6-7 মাস ধরে তাদের কর্মীদের বেতন দেয় না। এই বেতন না দিয়ে তারা নানান ধরনের সংবাদ করে চেষ্টা করে সরকার তাদেরকে একটু বিভ্রান্ত করুক, বিরক্ত করুক, এই অজুহাত দেখি তারা তাদের মিডিয়া বন্ধ করে দিবে এদের বেতন না দিয়ে। এই ধরনের জিনিসপত্র আমাদের কাছে খবর আছে। সুতরাং এই যে এটা আপনি সেলফ সেন্সরশিপের কথা বলছেন, আপনি 5 আগস্টের পর কেন আপনাকে সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যেতে হবে? প্রথম সেলফ সেন্সরশিপ কিভাবে হচ্ছে জানেন? 5 আগস্টের পরে যেই গণমাধ্যম জনাব তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে কয়েক মাস ধরে নিউজ ঝুলিয়ে রেখেছে, তারা হঠাৎ করে তারেক রহমান, বেগম জিয়া এদের বন্দনায় মেতে উঠল। এটা হচ্ছে সেলফ সেন্সরশিপ, আপনার মানে দ্বিচরিত্র। আপনি জুলাই আগস্ট নয়, শুধু গত 15 বছরে যে সমস্ত গণমাধ্যম শেখ হাসিনার গণহত্যাকে জাস্টিফাই করার জন্য, ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য সক্রিয় এবং সহযোগী ভূমিকা রেখেছে, 5 আগস্ট পরবর্তী সময় কি এরা কেউ ক্ষমা চেয়েছে? না, কেউ এখন পর্যন্ত ক্ষমা চায়নি। এই বিষয়ে আপনি মানুষের আস্থায় আসতে পারছেন না, আর আপনি কথা হলে বলছেন যে মব। ডেইলি স্টার এবং প্রথম আলোকে আমি একটু শেষ করি এটা। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এখানে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে আপনি বলছেন যারা কিনা আসলে সাংবাদিক না, মূলত আওয়ামী লীগের সমর্থক বা একসময় আওয়ামী লীগও করেছেন, তারা সাংবাদিক পরিচয়ে অনেকে আছেন এবং তাদের তো সাংবাদিকতা আসলে করা উচিত না। তো এখানে সরকার কিভাবে, তার সরকারের করণীয় কি, এবং সরকার এখানে কিছু তারা যেমন আপনাদের সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই জায়গা থেকে আপনারা সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেননি, বা এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কোনো প্ল্যান করেছে কিনা? ঢালাওভাবে বললেই তো হবে না। দেখুন আমি বলি দুটো বিষয় এখানে। এই বিষয়টা আপনি যেমন বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ, আপনার সঙ্গে আমি শতভাগ একমত। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই জটিল একটা জায়গা। জটিল কেন বলছি দেখুন, আমি চাইলেই, সরকার চাইলেই একটা টেলিভিশনে, একটা পত্রিকায় কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না বা করতে চায় না। করতে পারে, পারার এক্সাম্পল তো আমাদের সামনে অনেক আছে। আচ্ছা, আসবো আমি আপনার কাছে। এখন মুশকিল যেটা হয়, মুশকিল হচ্ছে ধরুন আমি একটি সংবাদপত্রে, এই চাকরিতে জয়েন করার আগে আমি 15 বছর একটি সংবাদপত্রে কাজ করেছি। যেই ধরনের আচরণ দিয়ে অন্য সাংবাদিকরা এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করে, দলীয় কর্মীর মতো আচরণ করে, ওখানে আমি এরকম একদিন করলে আমার চাকরি থাকতো না। প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিষ্ঠান নিজে প্রতিষ্ঠান হয়ে উঠতে চায় কিনা, নিজে স্বাধীন থাকতে চায় কিনা, নিজে তো দালালি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার ব্যবসা টিকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। জাস্ট একটা ক্ল্যারিফাই করে নিই আরেকটা, যে আজিজ ভাই বলেছেন যে জনাব আসিফ সজীব ভুঁইয়া যে লাইসেন্স পেয়েছেন অস্ত্রের, প্রথম কথা হচ্ছে উনি অস্ত্র নিয়ে এয়ারপোর্টে যাননি, ওনার ম্যাগজিন নিয়ে গিয়েছেন, এটা উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন। সেকেন্ড কথা হচ্ছে উনি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, উনি মেনশন করেছেন যে জনাব আসিফ সজীব ভুঁইয়ার বয়স 27 বছর, কিন্তু 30 বছরের নিচে কেউ অস্ত্রের লাইসেন্স পান না। দুর্ভাগ্য হচ্ছে এই জায়গাটা, বুঝতে পেরেছেন, যে ওই আইনটা আমি মানে আজিজ ভাই শুধু অতটুকুই দেখেছেন, অতটুকু দেখেই শুধু আজিজ ভাই না, অনেকেই বলছেন নানান পরিসরে, আইনটা একটা পার্টিকুলার আইন নিয়ে যখন আপনি একজনকে ক্রিটিসাইজ করবেন, আপনার উচিত এই আইনে কোনো ধরনের অন্য কোনো ক্লজ আছে কি না যেটা এটার পক্ষে সমর্থন করে
সেটাও দেখে নেয়া। এখানে বলা হচ্ছে এমপি মন্ত্রী সহ এই পদমর্যাদায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি শিথিলযোগ্য। শিথিলযোগ্য, কিন্তু স্পেসিফিক তো বলছেও না যে বয়স তাতে কম হলেও চলবে। বয়সের সীমাটা শিথিলযোগ্য, এই ধারা এমপি মন্ত্রীদের জন্য শিথিলযোগ্য। শুধু কি বয়সের কথা নাকি আয়ের কথা? বয়স লেখা এবং আছে? আয় দুটোই। সুতরাং আপনি ক্রিটিসাইজ করেন, ক্রিটিসাইজকে ওয়েলকাম করি, বাট ক্রিটিসাইজটা যদি আপনি মানে একদম ক্রিটিসাইজটা যদি এরকম হয় যে আমি ক্রিটিসাইজ করে একটা কমেন্ট করলাম, তারপর আমি দেখলাম যে একটা বৃহৎ মিডিয়া গোষ্ঠী তাদের ফেসবুকে পত্রিকায় আমাকে নিয়ে অনেক কমেন্ট করে আমার পত্রিকা দিয়ে নিউজ দিয়ে সাজিয়ে দিচ্ছে, সেজন্য করা, সেটা দুর্ভাগ্যজনক, সেটা উচিত নয়।